বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ফার্স্ট ইয়ারের ছাত্রদের নন মেজর ক্লাস নিব একটা। তার আগে এই ফেব্রুয়ারি মাসে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের ক্লাস শুরু করছি। মহান ২১শে ফেব্রুয়ারিতে আমাদের শহীদ দিবস আমাদের। তো সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের আজকের টপিক ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। তোমার আজকের কোর্স কোড স্ট্যাট NM 101। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স স্ট্যাট NM 101 এর ক্লাস শুরু করি। তোমাদের এর আগে আমরা ক্লাস নিয়েছি সেন্ট্রাল টেন্ডেন্সির উপরে, আমরা দুটো ক্লাস নিয়েছি। আমরা আজকে তোমাদের ক্লাস নিব ডিসপারশনের উপরে। ডিসপারশন কি? তোমরা জানো, আমরা যখন সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছি, আমরা বলেছি যে একটা সেন্ট্রাল ভ্যালুর দিকে অন্য অবজারভেশন গুলোর অবস্থান করার যে টেন্ডেন্সি বা প্রবণতা, তাকে আমরা বলি সেন্ট্রাল টেন্ডেন্সি। এবং সেটা মেজার করার যে স্ট্যাটিস্টিক্যাল মেথড, তাকে আমরা বলি মেথডস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন ডিসপারশনটা কি? এই যে অবস্থান করে, সেন্ট্রাল ভ্যালুর দিকে অন্য মানগুলো অবস্থান করে, তার কিন্তু ডিফারেন্স বা পার্থক্য কিন্তু সমান নয়। সেন্ট্রাল ভ্যালুর দিকে কোনো কোনো মান খুব কাছে থাকে, আবার সেন্ট্রাল ভ্যালু থেকে কোনো মান খুব দূরে থাকে। এই যে সেন্ট্রাল ভ্যালু থেকে অন্য অবজারভেশন গুলোর যে ডিফারেন্স, অথবা অবজারভেশন গুলোর যে ইন্টারনাল ডিফারেন্স, তাকে আমরা বলতে পারি ডিসপারশন। তো এখানে আমরা একটা ডেফিনেশন একটু দিচ্ছি, যেটা হচ্ছে dispersion is the state of getting dispersed or spread. That is, statistical dispersion means the extent to which a numerical data is likely to vary about an average value. In other words, dispersion helps to understand the distribution of data. অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু থেকে অন্য ভ্যালুগুলোর যে ডিফারেন্স বা ডিস্টেন্স, তাকে আমরা বলি ডিসপারশন। অথবা আমরা এটা বলতে পারি যে ডিসপারশন হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ডেটা। এগেইন, অবজারভেশন গুলোর পারস্পরিক পার্থক্যকেও আমরা বলে থাকি ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন। In statistics, the measures of dispersion help to interpret the variability of data. That is, to know how much homogeneous or heterogeneous the data is. In simple terms, it shows how squeezed or scattered the variable is. That is, এটা হচ্ছে একটা statistical method. That is, measures of dispersion is a statistical method by which we measure the dispersion among data or central value to another value. তো আমরা, that is, আমরা ডিসপারশনটা যে স্ট্যাটিস্টিক্যাল মেথডের সাহায্যে পরিমাপ করি, তাকে আমরা বলি মেজার্স অফ ডিসপারশন। এখন টাইপস অফ মেজার অফ ডিসপারশন। Mainly two types of measures of dispersion in statistics, that is, absolute measure of dispersion and relative measures of dispersion. এখন আমরা একটা এক্সাম্পল একটু দেখি যে মেজার্স অফ ডিসপারশনটা আসলে কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডাটা দেয়া আছে।
variety 1, variety 2. We have the distribution of yields per plot, kg per plot of 2 paddy varieties from 5 plots each. The distribution may be as follows. Variety 1, first a plot A, যে উৎপাদন যেমন ভ্যারাইটি 1 একটা প্লটে 45 কেজি 42 কেজি 42 41 40 ভ্যারাইটি 2 54 48 42 33 30 তো এখানে it can be seen that mean yield for both varieties is 42 kg অর্থাৎ দুইটারই কিন্তু গড় উৎপাদন হচ্ছে 42 কেজি বাট এটা দিয়ে আমরা কিন্তু বলতে পারছি না যে দুইটি ভ্যারাইটিজ এর পারফরম্যান্স সেম কারণ এখানে দেখো ভ্যারাইটি 1 এর 45 42 42 41 40 এই ভ্যালুগুলোর কিন্তু ডিসটেন্স কম 45 থেকে 42 42 থেকে 42 41 থেকে 42 বা 40 থেকে 41 দ্যাট ইজ মিন ভ্যালু আমাদের যেটা ছিল 42 থেকে পাঁচটা পরিমাণে কিন্তু খুব কাছাকাছি বাট ভ্যারাইটি 2 এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ 42 থেকে 54 ডিফারেন্স বেশি আবার 42 থেকে 30 ডিফারেন্স অনেক বেশি তো এখানে কিন্তু একটা জিনিস এবং এদের ইন্টারনাল ডিফারেন্সও কিন্তু বেশি যেমন 54 48 30 টু 54 অনেক বেশি 33 টু 54 অনেক বেশি 48 টু 30 অনেক বেশি তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে গ্রেটার ইউনিফর্মিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভ্যারাইটি 1 এর মধ্যে যে তারা খুব কাছাকাছি বাট ভ্যারাইটি 2 এর মধ্যে কিন্তু ভেরিয়েবিলিটি বেশি সো এখানে কিন্তু মিন ইল্ড 42 এটা দিয়ে আমরা কিন্তু বলতে পারছি না যে দুটি ভ্যারাইটির প্রোডাকশন সেম একইভাবে তোমরা যদি স্টুডেন্টদের ক্ষেত্রেও তোমরা যদি দেখো যে দুটি ছাত্রের এভারেজ নাম্বার একই বাট তার বিভিন্ন সাবজেক্টের ডিফারেন্স অনেক বেশি কোনো একটা ছাত্র যদি একটা সাবজেক্টে ফেল করে তখন কিন্তু তার এভারেজ ভ্যালু অন্য যে পাস করেছে তার সেম বাট আমরা কিন্তু যদি ভেরিয়েবিলিটিটা না দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারছি না যে কোন ছাত্রটা অ্যাকচুয়ালি ভালো তো এজন্যই আমাদের প্রয়োজন মেজার অফ ডিসপারশন কারণ মেজার অফ ডিসপারশন দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি যে কোন ছাত্রটা ভালো বা কোন প্রজাতির ধানের বা কোনো ফসলের উৎপাদনটা বেশি বা ভালো সেই জন্য আমাদের কিন্তু মেজার অফ ডিসপারশন অবশ্যই খুব প্রয়োজন কারণ তুমি অ্যাভারেজ দিয়ে এই কম্পেয়ার গুলো কখনোই করা সম্ভব না বা arithmetic mean geometric mean that is central tendency দ্বারা আমরা কিন্তু এই কম্পারিজন গুলো করতে পারি না সেই জন্য আমাদের অবশ্যই মেজার্স অফ ডিসপারশন প্রয়োজনীয়তা রয়েছে এখন আমরা দেখি characteristics of good measure of dispersion আইডিয়াল মেজার অফ ডিসপারশন আমরা এখানে একটু নামগুলো আবার দেখে নেই যে বিভিন্ন প্রকার মেজার অফ ডিসপারশন আছে যেমন অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন রিলেটিভ মেজার অফ ডিসপারশন অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনের মধ্যে রয়েছে রেঞ্জ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ মিন ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এগুলোর কিন্তু আবার রিলেটিভ মেজার আছে প্রত্যেকটারই যদি আমি প্রত্যেকটাকেই রেশিও এবং পার্সেন্টেজে প্রকাশ করি তখন আমরা সেটারই রিলেটিভ মেজার অফ ডিসপারশন পাবো তো কোয়ার্টাইল ডেভিয়েশন মিন ডেভিয়েশন রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলোকে আমরা বলছি অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন এখন আইডিয়াল মেজার অফ ডিসপারশনের কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি আমরা একটা সেন্ট্রাল টেন্ডেন্সিতেও দেখেছিলাম যে it should be rigidly defined it should be based on all the items it should not be unduly affected by extreme items it should be lent itself for algebraic manipulation it should be simple to understand and easy to calculate তো এই
ক্যারেক্টারিস্টিক্স গুলো নরমালি আমরা বলে থাকি যে গুড ফর এ গুড মেজার অফ ক্যারেক্টারিস্টিক মেজার অফ ডিসপারশন। এখন আমরা দেখি অবজেক্টিভ অফ dispersion. Dispersion refers to the variation of the item around an average. এখানে আমরা আরেকটা ডেফিনেশন দিয়ে নিলাম। এখন আমরা দেখব অবজেক্টিভ কি, কেন আমরা মেজার অফ ডিসপারশন শিখি বা কেন আমরা এই পরিমাপগুলো বের করি। নাম্বার 1 বা A, to determine the reliability of an average. Number B, to compare the variability of two or more series. Number C, it serves the basis of other statistical measures such as correlation, etc. Number D, it serves the basis of statistical quality control. এগুলো হচ্ছে objective of dispersion. Properties of good measure of dispersion আমরা এটা আগেও দেখেছি, এখানে আরো কিছু পয়েন্ট আসছে, এগুলো আমরা একটু দেখে নিচ্ছি। It should be easy to understand, easy to calculate, rigidly defined, based on all observation, should not be unduly affected by extreme value, যেগুলো আগে আমরা বলেছি সেগুলো এখানে আবারও বলা হলো। আর অবজেক্টিভটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা আসলে কি করা হয়, দুটি বা তিনটা সিরিজের কম্পেয়ার করার জন্য কোন সিরিজটা ভালো বা কোন সিরিজটা বেশি কার্যকরী সেইগুলো কম্পেয়ার করার জন্য আমাদের কিন্তু মেজার্স অফ ডিসপারশনের খুবই প্রয়োজন রয়েছে। কারণ কম্পারিজন কিন্তু তুমি সেন্ট্রাল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দ্বারা করতে পারবে না, এবং এই মেজার অফ ডিসপারশন থেকে আমরা পরবর্তীতে অনেক আরো স্ট্যাটিস্টিক্যাল মেজার যেমন কোরিলেশন, রিগ্রেশন, এগুলো এছাড়া স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এগুলোর জন্য আমার এই পরিমাপগুলো জানার দরকার আছে। এবার আমরা দেখি ডিফারেন্ট টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের চারটা টাইপ আছে, সেগুলো তোমরা দেখো। নাম্বার এ, রেঞ্জ। নাম্বার বি, কোয়ার্টাইল ডেভিয়েশন। নাম্বার সি, মিন ডেভিয়েশন। নাম্বার ডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখন তোমরা কিন্তু এগুলোর যখন ডেফিনেশন দেখবা বা ফর্মুলা দেখবে তখনই বুঝতে পারবে যে এই দুইটার পার্থক্য কি। কারণ রিলেটিভ অ্যাবসলিউট মেজার গুলো অরিজিনাল ডাটা থেকে ক্যালকুলেট করা হয় এবং রিলেটিভ মেজার গুলো অরিজিনাল অ্যাবসলিউট মেজারকে রেশিও এবং পার্সেন্টেজে প্রকাশ করে রিলেটিভ মেজার পরিমাপ করা হয়। তাহলে দুইটার পার্থক্য কি? একটা হচ্ছে অরিজিনাল ডাটা থেকে অ্যাবসলিউট মেজার পরিমাপ করি এবং অ্যাবসলিউট মেজার থেকে রিলেটিভ মেজার পরিমাপ করা হয় এবং এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয় না। অ্যাবসলিউট মেজারকে আমরা কিন্তু পার্সেন্টেজে প্রকাশ করি না, বাট রিলেটিভ মেজারকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। এটা একটা রেশিও, আর এটা হচ্ছে অ্যাবসলিউট মেজার কিন্তু রেশিও না, বাট রিলেটিভ মেজার একটা রেশিও, এবং যেহেতু অ্যাবসলিউট মেজার রেশিও নয়, সো এটার কিন্তু একক আছে বা ইউনিট আছে, বাট রিলেটিভ মেজার যেহেতু এটা একটা রেশিও বা অনুপাত, এটার কিন্তু কোনো ইউনিট নেই বা এটা একক মুক্ত বলা যায়। তো আমরা অ্যাবসলিউট মেজার এবং রিলেটিভ মেজারের পার্থক্যগুলো একটু এর সাথে বলে নিলাম। এখন আমরা দেখি রেঞ্জ কি। আমরা যখন ডাটা কালেকশন করি তখন আমরা কিন্তু যে ডাটাগুলো থাকে ওখানে দেখা যাবে যে সবচেয়ে বড় একটা মান থাকে, আবার সবচেয়ে ছোট একটা মান থাকে। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট ভ্যালু অফ দ্য ডিস্ট্রিবিউশন। রেঞ্জকে আমরা বলি এল মাইনাস এস। এল হচ্ছে লার্জেস্ট ভ্যালু, এস হচ্ছে স্মলেস্ট ভ্যালু। তো এটা কিন্তু মেরিটস গুলোকে, এটা খুব সিম্পল, তোমরা এটা বুঝতেই পারছো, আগেও তোমরা এগুলো শিখেছো অন্য ক্লাসে, যে
সিম্পল ক্যালকুলেট সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে বড় ছোট মানকে বিয়োগ করলে আমরা পাচ্ছি রেঞ্জ। It is widely used in statistical quality control. আর diminished কিছু আছে, it is affected by extreme values. It cannot be calculated in case of open-end class series. It is not based on all item. অর্থাৎ যেহেতু রেঞ্জ মাত্র দুইটা ভ্যালু দিয়ে ক্যালকুলেট করেছে, সবগুলো মানের উপর নির্ভরশীল নয় এবং এটা ওপেন ক্লাসের ক্ষেত্রে নির্ণয় করা যায় না এবং এটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, দ্যাট ইজ এটাকে আমরা বলি কোয়ার্টাইল ডেভিয়েশন। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার কোয়ার্টাইল অ্যান্ড লোয়ার কোয়ার্টাইল, দ্যাট ইজ Q3 মাইনাস Q1। আপার কোয়ার্টাইলকে আমরা বলি Q3 আর লোয়ার কোয়ার্টাইলকে আমরা বলি Q1। এই দুইটা ডিফারেন্স হচ্ছে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ হাফ অফ দ্য কোয়ার্টাইল রেঞ্জ। এই যে ডিফারেন্সটা নিব সেটাকে আমরা যখন 2 দিয়ে ভাগ করব সেটাকে আমরা বলবো কোয়ার্টাইল ডেভিয়েশন। এটার কিছু মেরিটস আছে, যেমন এটা ইজি টু কম্পিউট, লেস এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুজ, আর হচ্ছে ক্যান বি কম্পিউটেড অ্যান্ড ওপেন এন্ড সিরিজ, যেটা রেঞ্জের বেলায় সম্ভব ছিল না। ওপেন এন্ড সিরিজের ক্ষেত্রে কিন্তু রেঞ্জ নির্ণয় করা যায় না এবং রেঞ্জ কিন্তু এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, বাট কোয়ার্টাইল ডেভিয়েশন এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় না এবং ওপেন এন্ড সিরিজের ক্ষেত্রে এটা ক্যালকুলেট করা যায়। এবার দেখো কিছু ডিমেরিটস আছে, এটাও কিন্তু সব অবজারভেশনের উপর ভিত্তি করে নির্ণয় করা যায় না এবং এটি ইনফ্লুয়েন্সড বাই চেঞ্জ ইন স্যাম্পল অ্যান্ড সাফার ফ্রম ইনস্টেবিলিটি। তাহলে আমরা রেঞ্জ এবং কোয়ার্টাইল রেঞ্জের ডেফিনেশন এবং এদের মেরিটস ডিমেরিটস সম্বন্ধে জানলাম। আমরা এবার যাচ্ছি মিন ডেভিয়েশন। Mean deviation is defined as the arithmetic average of absolute deviation of various items from mean or median. অর্থাৎ মিন ডেভিয়েশন হচ্ছে মিন, মিডিয়ান অর মোড থেকে অন্য ভ্যালুগুলোর অ্যাবসলিউট ডেভিয়েশনের অ্যাভারেজ। এটা আমরা পরবর্তীতে ক্যালকুলেশনে দেখব। তো তার আগে আমরা এটার কিছু মেরিটস ডিমেরিটস দেখে নিচ্ছি। Based on all observation, it is less affected by extreme value. It is simple to understand and easy to calculate. আর এখানে কিছু ডিমেরিটস আছে, এখানে কিন্তু আমরা নেগেটিভ সাইন ইগনোর করছি, শুধু পজিটিভ সাইন ইউজ করছি। It is difficult to compute when deviation come from fraction. তাহলে আমরা কিন্তু রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন আর মিন ডেভিয়েশনের মেরিটস ডিমেরিটস গুলো একটু দেখে নিলাম। এখানে কিছু এক্সাম্পল দিয়ে আমরা রেঞ্জকে দেখিয়েছি, যেমন এখানে একটা সিরিজ দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 8, 9, 8, 10, 11। এখানে রেঞ্জ বের করতে হবে। তো এখানে সর্বোচ্চ ভ্যালু কি 11 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 8। সো রেঞ্জ হচ্ছে L minus H, that is 11 minus 8 is equal to 3. আবার রেঞ্জ ক্যালকুলেট করার আরেকটা মেথড হচ্ছে, যেটা হচ্ছে আপার বাউন্ডারি ফর দ্য এল হচ্ছে আপার বাউন্ডারি অফ দ্য হাইস্ট ক্লাস। যখন ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে বা গ্রুপ ডাটার ক্ষেত্রে এল হবে আপার বাউন্ডারি অফ দ্য হাইস্ট ক্লাস আর এস হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য লোয়েস্ট ক্লাস। আরেকটা ডিফারেন্স আমরা এল কে মেথড 2 তে যেটা দেখা যাচ্ছে যে মিড ভ্যালু অফ দ্য হাইস্ট ক্লাস আর এস হচ্ছে মিড ভ্যালু অফ দ্য লোয়েস্ট ক্লাস। এখানে আরেকটা ডাটা দেয়া আছে যেটা থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো, যেমন ধরো 60 থেকে এটা গ্রুপ ডাটার একটা দেয়া আছে, ডিস্ট্রিবিউশন দেয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে দেখো সাইজ, দ্যাট ইজ
ক্লাস ইন্টারভেল 60 থেকে 63, 63 থেকে 66, 66 থেকে 69, 69 থেকে 72, 72 থেকে 75। তো এখানে এ শ্রেণীর জন্য ফ্রিকোয়েন্সি 5, 18, 42, 27, 8। তো এখানে দেখো এখানে কিভাবে রেঞ্জ বের করেছে তোমরা দেখো যে আপার বাউন্ডারি of the highest class is 75, lower boundary of the lowest class is 60, that is তোমরা দেখো এখানে যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 75, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 60, lower boundary of the lowest class আর upper boundary of the highest class। তো এখানে রেঞ্জ তাহলে কি হচ্ছে, L হচ্ছে 75, S হচ্ছে 60, that is equal to 15। তো এটার মেরিটস ডিমেরিটস তোমরা আগেও দেখেছো, এখানেও আরো কিছু দেয়া আছে। সাপোজ it is simple to understand, it is easy to calculate in certain types of problem like quality control, weather forecast, share price analysis, etc. Range is most widely used, এখানে আমরা ইউজটাও দেখে নিচ্ছি যে কোথায় রেঞ্জ ইউজ করা হচ্ছে। আর ডিমেরিটস কিছু আছে, it is very much affected by extreme item, it is based only on two extreme observation, কারণ এটা দুটি এক্সট্রিম ভ্যালুর উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করা হচ্ছে, সো এটা এফেক্টেড বাই এক্সট্রিম আইটেম। ইট ক্যানট বি ক্যালকুলেটেড ফ্রম দ্য ওপেন এন্ড ক্লাস ইন্টারভেলস, ইট ইজ নট সুটেবল ফর ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, কারণ এখানে সবগুলো অবজারভেশন বেস করে না এবং শুধুমাত্র দুটি অবজারভেশনের উপর ডিপেন্ড করে এটা বের করা হয়, কাজে এটা ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টের জন্য সুইটেবল নয়। ইট ইজ ভেরি রেয়ারলি ইউজড ইন মেজার। আমরা ওখানে মিন ডেভিয়েশন পর্যন্ত দেখে এসেছিলাম, এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অ্যাবসলিউট মেজারের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। It is defined as the positive square root of the arithmetic mean of the square of the deviation of the given observation from their arithmetic mean. The standard deviation is denoted by S in case of sample and Greek letter sigma in case of population. So the formula for calculating standard deviation is as follows, that is take আমরা small s is equal to root over sum of x square minus sum of x whole square by n divided by n minus 1 for raw data, and for group data the formula হবে এখানে আমরা আরেকটা জিনিস দেখে নিচ্ছি যে ডিসক্রিট ডাটার জন্য sum of fx square divided by n minus sum of fx divided by n whole square, আর কন্টিনিউয়াস ডাটার জন্য আমরা এইভাবে লিখতে পারি ক্লাস ইন্টারভেল দিয়ে গুণ করে sum of fd square minus, এটা অন্য একটা মেথড অ্যাকচুয়ালি, sum of fd square divided by capital N minus sum of fd divided by n whole square, where d is equal to x minus a divided by c, c হচ্ছে ক্লাস ইন্টারভেল, a হচ্ছে assumed mean। তো এখানে একটা ডাটা দেয়া আছে x sum of x এবং x এর ভ্যালু দেয়া আছে 100, 102, 118, 128, 126 এটসেট্রা। এখান থেকে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলা হয়েছে। তো এখানে x স্কয়ার দুটো কলাম করে নিচ্ছি, নিচে সাম অফ x আর সাম অফ x স্কয়ার বের করলে আমরা যদি এই ফর্মুলায় উপরের ফর্মুলাটাতে এখানে যদি মান বসিয়ে দেই তাহলেই আমরা
ক্যালকুলেট করতে পারবো, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে। দেখো এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, 4, 5, 6, 7 আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4, 6, 15, 15, 10। তো আমরা এখান থেকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই তাহলে আমাদের এই টেবিলটা করতে হবে, দ্যাট ইজ এক্স এর ভ্যালু, এফ এর ভ্যালু, আমাদের ফর্মুলায় যা যা লাগবে এফ এক্স এন্ড এফ এক্স স্কোয়ার। এফ এক্স স্কোয়ার অনলি এক্স এর উপরে স্কোয়ার, এটা তোমরা খেয়াল করবে, আদারওয়াইজ তোমার ক্যালকুলেশন কিন্তু ভুল হয়ে যাবে। সো এখানে আমরা এই টেবিলগুলো করছি, এফ এক্স আর হচ্ছে এফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, that is 9 into 4 equal to 36. Again 4 square, that is 16 into 6 is equal to 96. ঠিক আছে, that is স্কোয়ারটা only on x এর উপরে, not f এর উপর। এভাবে আমরা টেবিলটা কমপ্লিট করছি। করে আমি যদি এখানে এটা হচ্ছে সাম অফ এফ এক্স, এটা হচ্ছে সাম অফ এফ এক্স স্কোয়ার, দেন এই ভ্যালুগুলো আমি যদি এই ফর্মুলাতে বসিয়ে দিই তখন আমরা পাচ্ছি ভ্যালু বসানোর পরে আমরা রেজাল্ট পেয়েছি 1.1677 গ্রাম। এভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে থাকি, এটাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল ফর্মুলা। একইভাবে আমরা যদি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখি যে অন্য একটা মেথডে করছি, সাপোজ 2.5 থেকে 3.5, 3.5, 4.5 এভাবে আমাদের ক্লাস দেওয়া আছে, আর ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে 4, 6, 15, 15, 10। এখন আমি যদি এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই তখন আমরা অন্য একটা মেথড, শর্টকাট মেথড, যেটা d is equal to x minus a by c, d বের করে নিয়েছি, df করেছি, d স্কয়ার f বের করেছি। এখন এখানে আমরা টোটাল গুলো পেয়েছি, টোটাল বের করার পর এখানে a হচ্ছে অ্যাসিউম মিন ধরা হয়েছে 5, n 50 আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি, c is equal to 1 ধরে আমরা এভাবে s এর ভ্যালু ক্যালকুলেট করেছি, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একই রেজাল্ট আসছে। আমরা যদি চেঞ্জ করি মিন, অরিজিন এন্ড স্কেল, এবং সেটা আবার যদি এখানে ইউজ করি তখন আমরা কিন্তু একই রেজাল্ট পাচ্ছি। এখন আমরা দেখব মেরিটস এন্ড ডিমেরিটস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। It is rigidly defined and its value is always definite and based on all the observation and the actual sign of deviation are used. বুঝতে পেরেছো? অর্থাৎ এটা কিন্তু সব ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট এবং এটার একটা সুস্পষ্ট ডেফিনেশন আছে এবং এটা অ্যাকচুয়াল সাইন অফ ডেভিয়েশন ইউজ করা হয়েছে এখানে। মিন ডেভিয়েশন আমরা কিন্তু নেগেটিভ সাইনগুলোকে ইগনোর করেছি, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিন্তু actual deviationের actual সাইনটা ইউজ করা হয়েছে। As it is based on arithmetic mean, it has all the merits of arithmetic mean, কারণ এটা মিন থেকে ডেভিয়েশন নেওয়া হয়েছে, সো এটা কিন্তু মিনের যে প্রপার্টিজ গুলো আছে এটা এগুলো সেখানে সেই প্রপার্টিজ গুলো এখানেও থাকবে। It is most important and widely used measure of dispersion, অর্থাৎ এটা হচ্ছে measure of dispersion এর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই পরিমাপটা এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইট ইজ পসিবল ফর ফার্দার অ্যালজেব্রাইক ট্রিটমেন্ট, যেহেতু এখানে
মিন অ্যারিথমেটিক মিন ইউজ করা হয় এবং এটা অ্যাকচুয়াল সাইন ইউজ করা হয়েছে, ডেভিয়েশন অ্যাকচুয়াল সাইন ইউজ করা হয়, তাই এটা পরবর্তী অ্যালজেব্রাইক ট্রিটমেন্টের জন্য এটা উপযোগী। ইট ইজ less affected by fluctuation of sampling and hence stable. It is the basis for measuring the coefficient of correlation in sampling. অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং স্যাম্পলিং এর ক্ষেত্রে এই পরিমাপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর কিছু ডিমেরিটস আছে যেটা আমরা দেখে নিচ্ছি। ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু ক্যালকুলেট, কারণ এখানে রুট ওভার স্কয়ার রুট ইউজ করা হয়, ডেভিয়েশন নেওয়া হচ্ছে মিন থেকে, সব মিলিয়ে এটার কিন্তু একটু সময় সাপেক্ষ এবং এটা একটু হলেও অন্যগুলোর চেয়ে একটু ডিফিকাল্ট। It gives more weight to extreme values because the values are squared up. ঠিক আছে? As it is absolute measure of variability, it cannot be used for the purpose of comparison. এটা হচ্ছে absolute measure of dispersion. So এটা কিন্তু আমরা কম্পেয়ারের জন্য এই পরিমাপটা খুব একটা সুবিধাজনক নয়। এখন আমরা এটার একটা স্কয়ার টার্ম আছে, সেটাকে আমরা বলি ভ্যারিয়েন্স। এটা অ্যাবসলিউট মেজার ডিসপারশনের আরেকটা পরিমাপ, যেটাকে আমরা বলি ভ্যারিয়েন্স, যেটাকে আমরা বলা হচ্ছে স্কয়ার অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ কল্ড ভ্যারিয়েন্স। তাহলে আমরা যদি এই যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি এস এর ভ্যালু এই ম্যাথমেটিক্স বা এক্সাম্পলে, এটাকে যদি তুমি স্কয়ার করে দাও তাহলে সেটাকে আমরা বলতে পারি ভ্যারিয়েন্স। দ্যাট ইজ ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার। সেই সাথে আমরা আরেকটা কথা বলে নিচ্ছি, এই যে আমরা এখানে মেরিটস এন্ড ডিমেরিটস দেখতে গিয়ে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেরিটস গুলো দেখলাম, তোমরা দেখবে যে এই মেরিটস গুলো কিসের সাথে মিলে যাচ্ছে, যেটা ছিল আমাদের গুড ক্যারেক্টার প্রপার্টিজ অফ গুড মেজার অফ ডিসপারশন। অর্থাৎ একটা ভালো বিস্তার পরিমাপ বা মেজার অফ ডিসপারশনের যে প্রপার্টিজ গুলো থাকা দরকার তার ম্যাক্সিমামই কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আমরা পেয়ে গিয়েছি। সো আমরা যদি কম্পেয়ার করি অন্য মেজারমেন্ট গুলোর সাথে, কম্পেয়ার করে দেখা যাবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সবচেয়ে বেশি বৈশিষ্ট্য বহন করছে, ভালো পরিমাপের বৈশিষ্ট্যগুলো বেশি বহন করছে। সো আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মেজার অফ ডিসপারশনের বেস্ট মেজার বলে আখ্যায়িত করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা কাকে কেন এটাকে আমরা বেস্ট বলছি তারও কিছু ব্যাখ্যা তোমরা এর মধ্যে পেয়ে গিয়েছো, কারণ এটা সব মানের উপর নির্ভরশীল, এটা একটা সুস্পষ্ট ডেফিনেশন আছে এবং এটা অ্যাকচুয়াল সাইন অফ ডেভিয়েশন ইউজ করা হয়েছে, এটার মধ্যে অ্যারিথমেটিক মিন ইউজ করা হয় এবং এটা পরবর্তীতে যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য বা অ্যালজেব্রাইক ট্রিটমেন্টের জন্য এটা খুবই উপযোগী এবং এটার উপর বেস করে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এন্ড স্যাম্পলিং এর পারপাস গুলো সার্ভ করে থাকি। সো এবং এটা যেহেতু স্কয়ার করা হচ্ছে, নেগেটিভ সাইন ওখানে ইগনোর করা হচ্ছে, বাট এটাকে আমরা যখন স্কয়ার রুট করছি তখন সেই ডিমেরিটসটা অলরেডি কভার হয়ে যাচ্ছে। সেই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা আইডিয়াল মেজার অফ ডিসপারশন। এখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সম্বন্ধে একটু জেনে নিচ্ছি, যেটা একটা রিলেটিভ মেজার অফ ডিসপারশন এবং এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রিলেটিভ মেজার অফ ডিসপারশন। আমরা পরবর্তী ক্লাসে রেঞ্জ, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বা কোয়ার্টাইল ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশনের কোএফিসিয়েন্ট মেজার গুলো দেখে নিব। আজকে আমরা শুধু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা দেখে নিচ্ছি এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা মেজার। তোমরা দেখবা যে কোনো দুটা সিরিজ বা দুটি দলকে কম্পেয়ার করার জন্য আমরা কিন্তু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করি এবং যেটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম তাকে আমরা
ভালো বলে থাকি। যেমন দুটি দলের খেলোয়াড়ের পারফরম্যান্স যদি তুমি যাচাই করতে চাও, তখন কিন্তু ওই খেলোয়াড়দের আলাদা, আলাদা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবে এবং যেটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম, সেই দলকে আমরা বেস্ট বা ভালো পারফর্মার হিসেবে আখ্যায়িত করতে পারি। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আমরা জানি যে the standard deviation is an absolute measure of dispersion, but the coefficient of variation is obtained by dividing the standard deviation by the mean and expressed in percentage. আমরা শুরুতে বলেছিলাম যে অ্যাবসলিউট মেজারকে আমরা যদি রেশিওতে প্রকাশ করি এবং তাকে পার্সেন্টেজে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলবো রিলেটিভ মেজার। তো এখানে তোমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ডেফিনিশনে দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি। দ্যাট ইজ এটাকে আমরা প্রথমে রেশিওতে প্রকাশ করেছি, তারপরে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করেছি। সো এটা একটা রিলেটিভ মেজার অফ ডিসপারশন এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে এটা পরিমাপ করা হচ্ছে। এটাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করে থাকি। এবং আমরা আগেও বললাম যে যদি দুটি if we want to compare the variability of 2 or more series we can use CV। দুইটা বা তার বেশি সিরিজে যদি থাকে, তাদের যদি ভেরিয়েবিলিটি কম্পেয়ার করতে চাই, তখন আমরা এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। দ্যাট ইজ the series of group of or data for which the CV is greater indicate that group is more variable, less stable, less uniform, less consistent or less homogeneous। That is যার ভেরিয়েবিলিটি কম, তার সিভিও কিন্তু কম আসবে এবং সেটাই ইউনিফর্ম হবে, সেটাই কনসিস্টেন্ট হবে, সেটাই হোমোজেনিয়াস হবে। সো আমরা যেটার সিভিটা কম তাকে আমরা ভালো বলতে পারি। এখানে একটা এক্সাম্পল দেখো তোমরা দেওয়া হয়েছে যে consider the measurement on yield and plant height of a paddy variety. The mean and standard deviation for yield are 50 kg and 10 kg respectively. The mean and standard deviation for plant height are 55 mm and 5 cm respectively. Here the measure for yield and plant height are in different units. Hence, the variability can be compared only by using coefficient of variation. কারণ আমরা আরেকটা কথা বলেছি যে রিলেটিভ মেজার কিন্তু ইউনিট ফ্রি। সো তুমি এখানে যদিও আলাদা ইউনিট এখানে ইউজ করা হয়েছে, কিন্তু তুমি যখন রিলেটিভ মেজার বের করবে, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবে, তখন কিন্তু ইউনিট ফ্রি হয়ে যাবে এবং এটা কম্পেয়ার করা কোনো ব্যাপার নয়। সো ফর yield CV 10/50 into 100 is equal to 20%. For plant height CV 5/55 into 100, that is 9.1%. The yield is subject to more variation than the plant height. So আমরা বলতে পারি যে যেহেতু yield এর সিভিটা বেশি বাট প্ল্যান্ট হাইটের সিভি কম, তাহলে কি yield এর মধ্যে ভেরিয়েশনটা অনেক বেশি এবং প্ল্যান্ট হাইটকে আমরা বেটার বলতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিসপারশন, মেজার অফ ডিসপারশনের পরিমাপগুলো নিয়ে আলোচনা করলাম। কোনটা সবচেয়ে ভালো মেজার সেটাও আমরা একটু দেখে নিলাম। তোমরা একটু প্রথম থেকে আমি একটু বলে যাচ্ছি যে আমরা আজকে যা যা শিখেছি সেটা হচ্ছে তোমাদের আজকে কোর্স কোড হচ্ছে স্ট্যাট এনএম 101। আমরা আজকে মেজার অফ ডিসপারশন নিয়ে আলোচনা করেছি। ডেফিনেশন, ডিসপারশনের ডেফিনেশন, মেজার অফ ডিসপারশনের ডেফিনেশন, টাইপস, characteristics of a good measure of dispersion এবং এখানে একটা এক্সাম্পলও দেখেছি আমরা। হ্যাঁ, এরপরে আমরা পেয়েছি properties of objective of dispersion, properties of good measure of dispersion, types, absolute measure এর 4টা টাইপ আছে, relative measure এর 4টা টাইপ। এরপরে আমরা দেখেছি রেঞ্জ, তার মেরিটস, ডিমেরিটস, interquartile range and quartile deviation, তার মেরিটস, ডিমেরিটস, mean deviation,
মেরিটস ডেফিনেশন, মিন, মেরিটস, ডিমেরিটস, রেঞ্জের আমরা এক্সাম্পল দিয়েছি এখানে। আবারও মেরিট, ডিমেরিটস এবং ইউজেস দেখেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন আমরা চলে আসছি। এখানে ফর্মুলা দিয়ে এক্সাম্পল আমরা তোমাদের দেখিয়েছি। এবং গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কয়ার করলে আমরা পাচ্ছি ভ্যারিয়েন্স। এছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেরিটস, ডিমেরিটস দেখেছি, দেখে আমরা সিদ্ধান্ত এসেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আইডিয়াল মেজার অফ ডিসপারশন। এরপরে আমরা যেটা দেখেছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটা হচ্ছে রিলেটিভ মেজারের একটা ইম্পর্টেন্ট মেজার, যেটা দিয়ে আমরা 2 বা 3টা সিরিজকে কম্পেয়ার করতে পারি। যেটার ভেরিয়েবিলিটি কম, তার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর মানটা কম আসবে। তো আজকে আমরা এখানে শেষ করি। আশা করি তোমরা ক্লাসটা ফলো করেছো এবং বারবার প্র্যাকটিস করবে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা একটা। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।